বিদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংসদে প্রস্তাব পাশ। সব চুক্তি নিয়ে আলোচনার আহ্বান বিরোধী নেতার। রাজধানীতে আতঙ্কের নাম কিশোর গ্যাং প্রশ্রয় দিচ্ছে শীর্ষ সন্ত্রাসী চক্র, রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যবসায়ীরা। বিচিত্র সব নামে চট্টগ্রামে আতঙ্ক ছড়াচ্ছে কিশোর গ্যাং। স্থানীয় নির্বাচনে বেপরোয়া হওয়ার শঙ্কা, তীক্ষ্ণ নজরে আছে দাবি পুলিশের। ইতালিতে ছুরিকাঘাতে একই পরিবারের 3 বাংলাদেশি নিহত। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিরোধের জের বলছেন স্বজনরা। এবং চুক্তি অপেক্ষা করেই পাল্টাপাল্টি সংঘাতে জড়ালো ইরান ও আমেরিকা। হরমুজে জাহাজ চলাচলে আবারও অনিশ্চয়তা। সন্ধ্যার বুলেটিনে স্বাগত, সাথে আছি সাফাদ্দিন ফরিদ। আমি লিনি আফরোজ। শুনছিলেন শিরোনামগুলো, জানাবো বিস্তারিত। বাংলাদেশ প্রথম এই নীতিতে দেশের স্বার্থ রক্ষা করে যুক্তরাষ্ট্রের সাথে কথা হয়েছে। জাতীয় সংসদে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চায়না সফরের জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাশ হওয়ার পর তিনি বলেন, দেশ দুটি সফরের যদি কোনো অর্জন থাকে সেটি দেশের মানুষের। প্রধানমন্ত্রীর এই সফরকে ইতিবাচক আখ্যা দিয়ে আগামীতে বিদেশের সাথে হতে যাওয়া সব চুক্তি সংসদে আলোচনা করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। নির্বাচিত হওয়ার পর গত 21 জুন 6 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া আর চায়না যান প্রধানমন্ত্রী। সফর শেষে শুক্রবার রাতে দেশে ফেরেন তিনি। পরের দিন শনিবার সকালে সংসদের বাজেট অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। তার সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব আনেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। টেবিল চাপড়ে তাতে সমর্থন দেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরও দৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন। শুধু নয়, তারা এটাকে আরও বাড়াবেন, সম্প্রসারিত করবেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে, সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন। যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে আগামীতে বাংলাদেশ এগিয়ে যাবে জানিয়ে সংসদে অর্থমন্ত্রী জানান, চায়না সফরের মাধ্যমে একটি মানদণ্ড স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। যে আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, অন মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিজিট সেটা প্রমাণ করেছেন। আমাদের অন্য দেশের সাথে সম্পর্কের যে বেঞ্চমার্ক, উনি সেটা আবার কনফার্ম করেছেন, যেটা বিএনপির রাজনীতিতে সব সময় ছিল। প্রধানমন্ত্রীর এই সফরকে ইতিবাচক আখ্যা দিয়ে আগামীতেও বিদেশের সাথে হতে যাওয়া সকল চুক্তি সংসদে আলোচনা করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। তার প্রথম সফরের জন্য চায়নাকে বেছে নেয় সরকার প্রধানকে ধন্যবাদও দেন তিনি। আমাদের চুক্তি যাই হোক, সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। পরে নিজের বক্তব্যে এই সফরের সকল অর্জন দেশের মানুষের স্বার্থে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, দুটি দেশের সাথে হওয়া সকল আলোচনায় বাংলাদেশ প্রথম নীতি অনুসরণ করেছেন তিনি। আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, চায়না সফরকে ঐতিহাসিক দাবি করে সরকার দলীয় সংসদ সদস্যরা জানান, আগামীতেও সরকার প্রধানের সকল সফরে বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের মালয়েশিয়া এবং চীন সফরটি পররাষ্ট্র নীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরও সংহত হবে বলে আমরা সবাই মনে করি। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।
এর আগে মালয়েশিয়া ও চায়না সফর শেষে দেশে ফিরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে বাবা মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে চলতি অধিবেশনে যোগ দেওয়ার আগে তিনি এখানে আসেন। প্রধানমন্ত্রী চায়না সফরে ঢাকা বেইজিং সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে প্রধানমন্ত্রী চায়না ও মালয়েশিয়া সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে তিনি বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে 2+2 আলোচনা চলবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা নিয়ে প্রথমবার বিশেষজ্ঞদের সম্ভাব্যতা যাচাইয়ে রাজি হয়েছে চায়না। যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও দিয়েছে দেশটি। এমন আশ্বাস এর আগে এভাবে পায়নি বাংলাদেশ বলেও জানান ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী জানান, আসিয়ানের ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশকে সমর্থন দেবে মালয়েশিয়া। এছাড়া 8,000 বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাসও দিয়েছে মালয়েশিয়া সরকার। ফরেন পলিসি এবং স্ট্র্যাটেজিক ইম্পারেটিভস কিন্তু এখন যুক্ত হয়ে যাচ্ছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। যার কারণে তুরস্কের সঙ্গে আমরা 2+2 করছি। আচ্ছা, কারণ মিডল ইস্টে আমাদের যথেষ্ট পরিমাণ স্বার্থ আছে। তেমনি আমরা চীনের সঙ্গে এক্সপ্লোর করব, এখন এটা এক্সপ্লোরেটরি স্টেজে আছে। আমরা কোনো সিদ্ধান্ত এখনো সেভাবে নিইনি। সফরটাতে যে পার্সোনাল কেমিস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে যে অনেক উচ্চতায়, অনেক গভীরে এবং অনেক বিস্তৃতভাবে কোঅপারেশনের কথা আমরা এনেছি, সেটা আগে হয়নি। ভারতীয় হাইকমিশনারকে মন্ত্রী পদমর্যাদা দেওয়ার ঘটনা বাংলাদেশের ওপর কোনো চাপ সৃষ্টি করবে না, বরং দুই দেশের ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। রাজধানীর দারুসালামে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, মালয়েশিয়া ও চায়না বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। চায়নার করিডোর প্রস্তাবকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেছেন, এতে দুই দেশের যোগাযোগ আরও বাড়বে। জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ উভয় দেশের সাথে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে পারবে বলেও মন্তব্য করেন জাহিদুর রহমান। ভারতের সরকার বাংলাদেশের সাথে আন্তরিকভাবে এনগেজ করতে চায়। ভারত সরকার কিন্তু আগেই বলেছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, যে তারা নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্কে যে কিছুটা টানাপোড়েন ওই সময় ছিল, সেটা তারা কাটিয়ে আগের মতো পূর্ণ এনগেজমেন্টে যেতে চান। সেটারই একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি এবং এটাকে পজিটিভলি দেখি। মালয়েশিয়া এবং চায়না দুই ক্ষেত্রেই বাংলাদেশ সরকার এবং ওই দুইটা সরকার তারা একসাথে কাজ করবে, তারা সহযোগিতার সম্পর্ক আরও বৃদ্ধি করবে এবং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টলি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার ফরেন পলিসি ঠিক করবে। সেই কাজ প্রত্যেকটা দেশের সাথে তার স্বার্থ অক্ষুণ্ণ রেখে এনগেজ করবে, এই বার্তাটা স্পষ্ট হয়েছে। বাজেটের কার্যকারিতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে পক্ষে বিপক্ষে মতামত দিয়েছেন সংসদ সদস্যরা। জামায়াতের রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, মাদকের বিস্তার ও বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কা রয়েছে। তিনি বলেন, খেলাপি ঋণের প্রকৃত চিত্র বাজেটে নেই, বিভিন্ন খাতে দলীয়করণও চলছে। সরকার সমর্থিত সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরেছে, গত 4 মাসে কোনো ব্যাংক লুট হয়নি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে বাজেট লুটপাটের হাতিয়ার ছিল। যে সরকারের কাছে নিজের দলের লোকের জীবনের নিরাপত্তা নাই, সেই সরকারের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের কি নিরাপত্তা আশা করা যেতে পারে? স্বরাষ্ট্রমন্ত্রী আলহামদুলিল্লাহ, উনি সব দিক দিয়ে দক্ষ, উনি সব মন্ত্রণালয়ে কিন্তু প্রক্সি দেন, কিন্তু উনি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি মনে করি ব্যর্থ হয়েছে। যখন এই বাংলাদেশে বাজেটই করা হতো, সেই দরবেশ লোটাস কামালের একটা গ্রুপ মিলে যাদের কাজই ছিল কিভাবে আমরা বাংলাদেশকে লুট করব, তো সেই সরকারের যে সিস্টেম আর আজকের যে সিস্টেম, হ্যাঁ বিরোধী দলের অনেক কথা রয়েছে যে হয় খুন আছে, ধর্ষণ আছে, কিন্তু একটা কথা বলি, আপনারা গত 4 মাসের কোন পত্রিকা খুলে একটা ব্যাংক লুটের খবর আপনারা দেখাতে পারবেন না। আমাদের চারপাশে হাজারো অসঙ্গতি, অগণিত সমস্যা, তার মধ্যে কিছু সমস্যা থেকে যায় চোখের আড়ালে, কিছু সমস্যার বোঝা বইতে হয় বছরের পর বছর। এরকম সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে প্রতি শনিবার চ্যানেল ওয়ানের আয়োজন শনিবারের জানালা। এবারের বিষয়, কিশোর গ্যাং কি অপ্রতিরোধ্য?
পুরো রাজধানী জুড়ে এখন বড় আতঙ্কের নাম কিশোর গ্যাং। মূলত মাদক বেচাকেনা, এলাকার আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ, চাঁদাবাজি আর দখলদারির কাজে মাঠ পর্যায়ে কাজ করে বিভিন্ন গ্রুপ। অভিযোগ আছে শীর্ষ সন্ত্রাসী চক্র, রাজনৈতিক ব্যক্তি এবং প্রভাবশালী ব্যবসায়ীদের অনেকে নিজেদের সুবিধার জন্য কিশোর গ্যাং তৈরি করছে এবং তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। পুলিশের হিসাব বলছে রাজধানীতে অন্তত 118টি কিশোর গ্যাং সক্রিয়। এর মধ্যে সবচেয়ে বেশি মোহাম্মদপুর ও মিরপুরে। বিশেষজ্ঞরা মনে করেন কঠোর ব্যবস্থা না নিলে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থামানো সম্ভব নয়। বিচিত্র সব নাম, অপরাধের বিভৎসতাও বুকে কাঁপন ধরানোর মতো, আর এসবই ওরা করে বড় ভাইয়ের দৃষ্টি কাটতে। গোয়েন্দা তথ্য বলছে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের পেছনে কলকাঠি নাড়েন কথিত কিছু বড় ভাই। তাতে বিস্তৃত হয় চাঁদাবাজি আর প্রভাব প্রতিপত্তি। বিনিময়ে কিশোর অপরাধীরাও পায় কিছু অর্থ আর মেটা হিরোইজমের নেশা। পাহাড় ও সমুদ্রে ঘেরা অপরূপ শহর চট্টগ্রাম। থরে থরে সাজানো কন্টেইনারে ভর্তি বন্দর, নগর করা সারি সারি জাহাজ আর উত্তাল সাগরের গর্জনের সাথে প্রাণ জুড়ানো লোকগান। এটি হচ্ছে মুদ্রার এক পিঠ, অন্য পিঠ বেশ ভয়াবহ। ঘুণ পোকার মতো এই রূপালী শহরকে তিলে তিলে গিলে খাচ্ছে এক নীরব ঘাতক, নাম তার কিশোর গ্যাং। বিভিন্ন চমকপ্রদ নাম তারা দেয়, বিভিন্ন ধরনের নাম ব্যবহার করে। এরা তো কোনো কিছু করতে গেলে খুব বেশি চিন্তা ভাবনা করে না, এরা সামনে পিছনে ডানে বামে খুব বেশি দেখে না। কিশোর গ্যাং তো এটা কোনো মাটি ফুরে উঠে নাই, তাদের একটা কথিত বরবাই আছে, তাদের খুব নির্মমভাবে ব্যবহার করা হয়। শহরের আনাচে কানাচে আড্ডা কিংবা অহেতুক জটলায় হিরোইজমের ফাঁকে লুকিয়ে আছে সমাজের এই নতুন ব্যাধি। খুন, ছিনতাই কিংবা চাঁদাবাজি, মাদক, এই শহরের ভয়ঙ্কর সব অপরাধের পেছনে আছে কিশোর গ্যাং। কথিত বড় ভাইদের ছত্রছায়ায় হেন কোনো কাজ নেই যে তারা করতে পারে না। পরিবারের উপেক্ষা কিংবা হিরোইজমে পড়ে তাদের এখন একটাই পরিচয়, শুধুই অপরাধী। রক, বিগ বস, পাইথন, বিঙ্গো, পুলিশের খাতায় এরকম বিচিত্র সব নাম দেখা যায় কিশোর গ্যাংয়ের। কথিত বড় ভাইদের পৃষ্ঠপোষকতায় নগর জুড়ে প্রায় সব অপরাধেরই নেপথ্যে তারা। অন্ধকার জগতে নিজেদের কদর বাড়াতে সহিংসতা যত প্রকাশ্য ও ভয়াবহ হয়, ততই যেন দাম বাড়ে তাদের। সোশ্যাল মিডিয়ায়ও আছে তাদের সরব উপস্থিতি। যদিও নগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলছেন তীক্ষ্ণ নজরে আছে কিশোর অপরাধীরা, দৃষ্টি আছে তাদের কথিত বড় ভাইদের উপরও। বেশিরভাগ ক্ষেত্রে কিশোর গ্যাংয়ের অপরাধগুলো দেখা যায় এটা একটা ফ্যান্টাসির মতো। প্রয়োজন ছিল যে সামাজিকভাবে প্রতিরোধটা পরিবার থেকে আসাটা দরকার ছিল সবার আগে। কিশোর গ্যাংয়ের আড়ালে যদি কেউ থেকে থাকে, বড় ভাই বলেন, সেটিও কিন্তু আমরা মনিটর করছি এবং সেটা মানে এটার সাথে কেউ জড়িত থাকলে সে রেহাই পাবে না। শুধু কি শহর, কিশোর গ্যাংয়ের থাবা পড়েছে গ্রামেও। সম্প্রতি রাউজানে ভরদুপুরে আকস্মিক গাড়ি তল্লাশিতে ধরা পড়ে 5 কিশোর গ্যাং লিডার। তাদের কাছে পাওয়া যায় আগ্নেয়াস্ত্র, কিরিচ আর ব্যবহৃত গুলি। পরে পুলিশের অনুসন্ধানে মেলে তাদের গ্যাংয়ের ফেসবুক তৎপরতা। মূলত ধ্বংস থেকে আমাদের শুরু, তাই নিজের রাগ ছাড়া কাউকেই ডরায় না, এরকম নানা স্ট্যাটাস দিয়ে ওরা নিজেদের হেরিগুলি ছড়ায় সামাজিক মাধ্যমে। পুলিশ বলছে ইদানিং উত্তর চট্টগ্রামে দৌরাত্ম্য বেড়েছে কিশোর গ্যাংয়ের। ভৌগোলিক সুবিধা আর কথিত বড় ভাইদের পৃষ্ঠপোষকতা উস্কে দিচ্ছে তাদের এই হিরোইজম। রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ওই এলাকায় আমাদের এই যে কিশোর গ্যাং টাইপের যেটা, এটার ভালো দৌরাত্ম্য আছে। 5 জনকে ধরেছিলাম, বেশ কয়েকটি অস্ত্র সহ। এই গ্রুপের সাথে যারা জড়িত আছে তারা কিন্তু বয়সে ওই যে উঠতি বয়সের ছেলেপেলে বেশি অনেকগুলো এখানে, কিন্তু এরা আবার মানে সম্পৃক্ত কিন্তু আবার সিনিয়র লেভেলের সাথে। শীঘ্রই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। সেখানে বড় ভাইদের হাতিয়ার হয়ে কিশোর গ্যাং কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা। এটা সরকারের পরিবর্তন হলো, মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, কিন্তু কিশোর গ্যাং কালচার নির্মূল হয়নি এবং তাদের হাতে বা বিভিন্ন অপরাধীদের হাতে যে সমস্ত অস্ত্র রয়ে গেছে সেগুলো পরিকল্পিতভাবে উদ্ধার করা না হলে আগামী যে সমস্ত নির্বাচন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন হবে, সেখানে এটার যথেচ্ছ ব্যবহার হবে।
অপরাধ বিজ্ঞানীরা বলছেন কিশোর অপরাধের পেছনে রাষ্ট্রের দায়ও কম নয়। দল মত নির্বিশেষে আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্র সঠিক বার্তা পৌঁছাতে পারলে অনেক অপরাধেরই লাগাম টানা সম্ভব। আপনি যে দলেরই হন না কেন, যে মতেরই হন না কেন, আপনি যদি অপরাধী হন তাহলে রাষ্ট্র আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই ধরনের আপনার মনোবাসনা যদি সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাই তাহলে দেখা যাবে শুধু কিশোর অপরাধ নয়, কিশোর অপরাধের পাশাপাশি অন্যান্য যে সামাজিক অপরাধগুলো আছে সেগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে কমে আসবে বলে আমি মনে করি। সমাজ বিজ্ঞানীরা বলছেন অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা, কথিত বড় ভাইদের আইনের আওতায় আনা এবং সর্বোপরি পারিবারিক বন্ধন দৃঢ় করা না গেলে কিশোর গ্যাংয়ের মতো এই ভয়াবহ অসুখের হাত থেকে সমাজকে বাঁচানো যাবে না। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। শুধু চট্টগ্রাম নয়, রাজধানী জুড়েও এখন বড় আতঙ্কের নাম কিশোর গ্যাং। মূলত মাদক কেনা বেচা, এলাকায় আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ, চাঁদাবাজি আর দখলদারির কাজে মাঠ পর্যায়ে কাজ করে বিভিন্ন গ্রুপ। অভিযোগ আছে শীর্ষ সন্ত্রাসী চক্র, রাজনৈতিক ব্যক্তি এবং প্রভাবশালী ব্যবসায়ীদের অনেকেই নিজেদের সুবিধার জন্য কিশোর গ্যাং তৈরি করছেন এবং তাদেরকে পৃষ্ঠপোষকতাও করছেন। পুলিশের হিসাব বলছে রাজধানীতে অন্তত ১১৮টি কিশোর গ্যাং সক্রিয়। এর মধ্যে সবচেয়ে বেশি মোহাম্মদপুর ও মিরপুরে। বিশেষজ্ঞরা মনে করেন কঠোর ব্যবস্থা না নিলে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থামানো সম্ভব নয়। শৈশব পার হয়ে কৈশোরে পা রাখার যে সময়টায় পড়ালেখা আর মাঠে খেলাধুলোয় ব্যস্ত থাকার কথা, সেই সময় তারা ঢুকে পড়েছে অপরাধ জগতে। হাতে ধারালো অস্ত্র, সামুরাই, চাপাতি, রড, ছুরি, রান্দা থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মহড়া দেয় এই কিশোররা। পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে দেশের এই ভবিষ্যৎ কাণ্ডারীরা। বিশেষজ্ঞরা বলছেন জন্মের পর থেকেই স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, অভিভাবক না থাকা, পারিবারিক অস্থিরতা, অভাব অনটন সহ নানা কারণে বিভিন্ন অপরাধী চক্রের সাথে মিশে যায় কিশোররা। নিজেরাই গ্যাং তৈরি করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডগুলো তারা করছে, চুরি, ছিনতাই, মাদক বিক্রি, মাদক গ্রহণ করা ইত্যাদি কাজগুলো। রাজনীতি থেকে ব্যবসার মুনাফা আদায় করে নেওয়ার জন্য নির্বাচনী মাঠ তার দখলে রাখা ইত্যাদি কাজে এই গ্যাংদেরকে ব্যবহার করেন। বিশেষ করে রিয়েল এস্টেটের যে ব্যবসা, কনস্ট্রাকশনের ব্যবসা, চাঁদার যাতে কম দিতে হয় বা আদৌ দিতে যাতে না হয়, সে নিজেই একটা লাঠিয়াল বাহিনী তৈরি করে। এই কিশোরদের প্রায় সকলেই মাদকাসক্ত, ফলে তারা নিজেরাও এটা বুঝতেও পারে না যে তারা কি ধরনের অপরাধ করছে। আবার অনেক সময় পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে থাকার সময়ও তারা বড় অপরাধীর সংস্পর্শে আসে। এবং আমরা এরকমও দেখেছি যে কারাগারে থেকে বাইরের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন। তার মানে ক্ষমতার প্রশ্নে, অপরাধমূলক পরিকল্পনা বাস্তবায়নের প্রশ্নে তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী। তো যখন কেউ হত্যা মামলার আসামি হয়, অসংখ্য মামলা থাকে, জেলে থাকে কিছুদিন, তাদের রেট কিন্তু অনেক বেশি থাকে। ঢাকা মহানগর পুলিশের তথ্য বলছে রাজধানীতে অন্তত ১১৮টি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয়। এর মধ্যে তাদের সবচেয়ে বেশি তৎপরতা মোহাম্মদপুর ও মিরপুর এলাকায়। পুলিশের দাবি তাদের একার পক্ষে এই গ্যাং নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি ও স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। কোনো কিশোর গ্যাং নিজে থেকে কোথাও গিয়ে চাঁদাবাজি করে না, নিজে থেকে কোথাও গিয়ে ওই আধিপত্য বিস্তার করতে যায় না, তাদের পাঠানো হয়। তাদের শুধু যে শীর্ষ সন্ত্রাসী তারাই যে পাঠায় তাও না, বহু ভালো ভালো লোক পাঠায় যাদের উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা। তাদের পদ পদবি, এরপরে তাদের চেয়ার ক্ষমতা দিয়ে উচিত ছিল এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা, তারা আরো নষ্ট করে। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে রাজধানী ঢাকা সহ সারা দেশে কিশোর গ্যাং বেড়েছে না কমেছে সে বিষয়ে সুস্পষ্ট তথ্য নেই পুলিশের কাছে। তারা বলছে এই বিষয়ে জরিপ চলছে। মেহেদি হাসান, ওয়ান নিউজ, ঢাকা। কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে আজ দিনভর ঢাকা ও চট্টগ্রামের বাইরে আরও বেশ কয়েকটি জেলার পরিস্থিতি জানিয়েছে চ্যানেল ওয়ান। রাত 10টায় কঠিন কথা সহজে অনুষ্ঠানে এ নিয়ে দেখবেন বিস্তারিত বিশ্লেষণ। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। ইতালির রাজধানী রোমে ছুরিকাঘাতে একই পরিবারের 3 বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন 5 বছর বয়সী এক শিশু এবং তার বাবা ও মা। ইতালির স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে শুক্রবার রাতে রোমের পশ্চিমাঞ্চলের ভিয়া মন্তিলিও সড়কের একটি আবাসিক ভবনে এই দুর্ঘটনা ঘটে। অজ্ঞাত এক ব্যক্তি অস্ত্র হাতে পরিবারটির ওপর হামলা চালায়। নিহতদের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে রয়েছেন তারা। হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ।
তদন্তে নেমেছে ইতালির পুলিশ। এদিকে ইতালির রোমে নিহত প্রবাসী বাংলাদেশিদের গ্রামের বাড়ি নোয়াখালীর বসুরহাটে নেমেছে শোকের ছায়া। নিহতের বাবা জানান, শুক্রবার রাতে ইতালিতে তাদের অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। 1 বছর আগে দেশে আসার পরই তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিরোধের জেরে এই ঘটনা বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। ইতালির সরকারের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফিরিয়ে আনা, সুষ্ঠু তদন্ত ও খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা। আমার এক বড় ভাই থাকে, ওনার থেকে পুরো শিওর হয়েছি। শিওর হওয়ার পরে আমরা আসলে শনাক্ত হই যে আমার বোনের জামাই বা বাগ্নি আছে একটা, 3 জনে মারা গেছে। যেই বা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা পূর্ব পরিকল্পনা আর আলোকে এবং একটা নারী গঠিত একটা বিষয়কে নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। দ্রুত সময়ে আমাদের লাশগুলো আমাদের দেশে আনা হয়, সরকারের নিকটে একটু আবেদন করি। চুক্তি উপেক্ষা করে সংঘাতে জড়িয়েছে ইরান আমেরিকা। হরমুজে জাহাজে হামলার অভিযোগে শুক্রবার ইরানে হামলা চালিয়েছে আমেরিকা সেন্ট্রাল কমান্ড। এর জবাবে অঞ্চলটিতে ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে আক্রমণের কথা জানিয়েছে IRGC। এদিকে দুই দেশের সংঘাতে হরমুজে জাহাজ চলাচল আবারও অনিশ্চয়তায় পড়েছে। ইরানের উপকূলীয় অঞ্চলের ড্রোন, র্যাডার স্থাপনা সহ সামরিক লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলার দাবি করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার হরমুজে বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবে এই আক্রমণ বলে জানায় বাহিনীটি। শুক্রবারের এই হামলা দুই দেশের মধ্যে বড় কোনো সংঘাতের সৃষ্টি করবে না বলে জানাচ্ছে আমেরিকার সূত্রগুলো। তবে আমেরিকার হামলার পরই অঞ্চলটিতে ওয়াশিংটনের সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণের কথা জানায় ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। উস্কানির পুনরাবৃত্তি হলে তার প্রতিক্রিয়া আরও জোরালো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। পাল্টাপাল্টি হামলার পর এক বার্তায় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স জানান, চুক্তির প্রতি সম্মান রয়েছে তাদের, তবে সহিংসতার জবাব সহিংসতাতেই ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে শুক্রবার হরমুজের ড্রোন হামলাকে ইরানের যুদ্ধবিরতি ভাঙার বোকামি পদক্ষেপ বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত সপ্তাহে যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দুই বাহিনীর সংঘাতের প্রথম ঘটনা এটি। এদিকে পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। কাতারের LNG বহনকারী জাহাজ সহ একাধিক ট্যাঙ্কার হরমুজ থেকে ফিরে গেছে বলে জানাচ্ছে আল জাজিরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সন্ধ্যার বুলেটিনের সময় হলো বিরতির। ফিরে এসে আরও থাকছে। রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনো ঘোষণা আর প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ। ইসির ক্ষমতাও সীমিত, ওয়েব ফাউন্ডেশনের গবেষণা। স্বাগত আরেকবার সন্ধ্যার বুলেটিনে। চলে যাচ্ছি পরের খবরে। হামের উপসর্গে দেশে আরও 6 শিশু মারা গেছে। এই সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 789 জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে 45 শিশুর। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 6 শিশুর মধ্যে 4 জনই মারা গেছে ময়মনসিংহে। এছাড়া ঢাকা ও খুলনায় প্রাণ গেছে বাকি 2 জনের। নতুন করে 744 জনের শরীরে হামের উপসর্গ ধরা পড়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই সময় ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে 3.5 মাসে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর 98,000 ছাড়িয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন 11,500। রাজনীতিতে নারীর অংশগ্রহণ কেবল ঘোষণার প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ, এমনকি নির্বাচন কমিশনের ক্ষমতাও এক্ষেত্রে সীমিত। ওয়েব ফাউন্ডেশনের একটি গবেষণা প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। জেন্ডার সংবেদনশীল গণতান্ত্রিক সংস্কারে জবাবদিহির তাগিদ এসেছে তাদের কথায়। আরপিও বাস্তবায়নে নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধন ও আইন বাস্তবায়নের দায়িত্বে থাকলেও জেন্ডার সংক্রান্ত বিধান বাস্তবায়নে তাদের কার্যকর ক্ষমতা সীমিত। এমন তথ্যই উঠে এসেছে ওয়েব ফাউন্ডেশনের গ্রিপ প্রকল্পের গবেষণার প্রতিবেদনে।
তথ্য বলছে অংশগ্রহণকারী 72% মনে করে এখনো দলগুলোতে 33% নারী প্রতিনিধিত্ব কার্যকর বাস্তবায়িত হয়নি। এছাড়া 39.3% মতে নির্বাচন কমিশনের সক্ষমতা সীমিত এবং আরপিও বাস্তবায়নের শর্তাবলী সম্পর্কে সীমিত ধারণা রাখেন 40.8%। বাংলাদেশ নির্বাচন কমিশনকে নিম্নত দায়িত্ব প্রদানের ব্যবস্থা করতে হবে, বিশেষ করে নিয়মিত অডিটের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর জেন্ডার সংক্রান্ত বিধান বাস্তবায়ন যাচাই, জেন্ডার প্রতিনিধিত্ব ও প্রার্থী মনোনয়ন বিষয়ে বাধ্যতামূলক বার্ষিক প্রতিবেদন প্রকাশ নিশ্চিত করা। রাজনৈতিক বক্তারা বলেন, সমাজের সকল ক্ষেত্রে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতের দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলের। অর্জন করার আমাদের যে স্ট্যাটাসটা, সেটার বাইরে আসতে হলে আমাকে রাষ্ট্র সাহায্য করতে হবে এবং নিজেদেরও সেই আত্মশক্তিতে বলিয়ান হতে হবে এবং সারাউন্ডিংসে সবার মতামতটা এর পক্ষে থাকতে হবে। শুধুমাত্র ক্ষমতার প্রশ্ন না, এটা মনুষ্যত্বেরও প্রশ্ন, এটা দায়িত্ববোধের প্রশ্ন, এটা সবসময় কর্তব্যবোধের প্রশ্ন। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিপরীতে ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনে নারীর সরাসরি অংশগ্রহণের সুপারিশ জানান তারা। সব জায়গাতে সমানভাবে নারীদেরকে দেখতে পাই না, কারণ রাজনৈতিক দলগুলাই কিন্তু নীতিগুলো নির্ধারণ করছে। ওয়ার্ডে 3 জন অলরেডি পুরুষ মেম্বার আছে, পুতুল একটা নারী সংরক্ষিত রেখে দিচ্ছেন। দিস ইজ ভেরি আনএক্সেপ্টেবল। ঘূর্ণায়মান পদ্ধতিতে হচ্ছে নারীর নির্বাচন করানো, নারীরাও যাতে হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থায় সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারে। এসি সিনিয়র সচিব বলেন, নেতৃত্বে নারীদের সুদীর্ঘ অবস্থান তৈরিতে সীমাবদ্ধতা রয়েছে এখনো। সেখানে আরপিও সংশোধন করে তা সমাধান করা সম্ভব নয়। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ, এই বিষয়গুলো দেখেন, একজন জীবিত মানুষকে মৃত ঘোষণা করার মতো ন্যাক্কারজনক ঘটনাকেও আমরা সামনে পাচ্ছি। আরপিও সংশোধন করে এটাকে সংশোধন করা যাবে। নারী প্রতিনিধিত্বে আর্থ-সামাজিক নিরাপত্তা সহ পুরুষ প্রধান রাজনৈতিক সংস্কৃতির বিষয় তুলে ধরেন বক্তারা। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা। রাজধানীতে আশুরার তাজিয়া মিছিলে রশি ধরাকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা কর্মী জাকির হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার পুরান ঢাকার সূত্রাপুরে পবিত্র আশুরার মিছিলে এই ঘটনা ঘটে। নিহত জাকির লালবাগে বসবাস করতেন। এ বিষয়ে ভিকটিমের বড় ভাই লালবাগ থানায় মামলা করে। পরে সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে 10 জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় একটি চাকু ও চাপাতি উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতারের জন্য তৎপর হই এবং আমাদের একাধিক অপারেশন টিম 26 জুন রাত ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গেন্ডারি এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত 4 জনকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। সন্ধ্যার বুলেটিনে আবারও নিচ্ছি বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। বাংলাদেশকে $1 বিলিয়ন জরুরি সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। ধান চাষে সহায়তা পাবেন ক্ষুদ্র কৃষকরা। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। যাচ্ছি পরের খবরে। 6 মাস পর খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সিন্দুক। নিয়ম অনুযায়ী 3 মাস পর পর খোলার কথা থাকলেও এবার খোলা হয়েছে প্রায় 6 মাস পর। আর সিন্দুক খুলতেই বেরিয়ে এসেছে 43 বস্তা টাকা। সঙ্গে মিলেছে স্বর্ণ, রূপা ও বৈদেশিক মুদ্রা। দিনভর চলছে দান গণনার কাজ। এবারের দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের বিশ্বাস আর মানতের এক অনন্য ঠিকানা। সেই বিশ্বাস থেকেই প্রতিদিন হাজারো মানুষ নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ, রূপা ও মূল্যবান সামগ্রী দান করেন এই মসজিদে। শনিবার সকাল 7টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খোলা হয় মসজিদের 10টি দান সিন্দুক ও 3টি ট্রাঙ্ক। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সিন্দুকগুলো খুলে বের করা হয় বিপুল পরিমাণ দান। পরে সেগুলো বস্তায় ভরে মসজিদের 2য় তলায় নিয়ে শুরু হয় গণনা। নিয়ম অনুযায়ী প্রতি 3 মাস পর পর দান সিন্দুক খোলার কথা থাকলেও এবার প্রায় 6 মাস পর খোলা হয়। ফলে স্বাভাবিকভাবেই বেড়েছে মানুষের কৌতূহল। আর সিন্দুক খুলতেই বেরিয়ে আসে 43 বস্তা ভর্তি টাকা। পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণ, রূপা এবং সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত সহ বিভিন্ন দেশের মুদ্রা। আশা করা যায় আগের সবকিছু ছাড়িয়ে যাবে এবং আগের সব রেকর্ড ভেঙে যাবে। প্রায় আশা হয় এমনিতে 250-র মতো, কিন্তু এই বছর আমরা জামিয়ার প্রায় 3 থেকে 4 শতাধিক ছাত্রের মতো এখানে আসছি। এবার আশা করি ইনশাল্লাহ
20 কোটি টাকার মতো হবে। প্রতিবারই আসতে পারি, যেন ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমার বাচ্চার নামে একটা মান্নাত দেওয়া ছিল, খাসি। আজকে আল্লাহ আমার তৌফিক দান করছে, সেই কারণে আমি দিয়ে গেলাম। আমার মানত পূরণ হয়েছে, আমি যেটা মানত করছি এটা আমার পূরণ হয়েছে, তাই আমি এটা দিতে আসছি। যে মসজিদটা হয়েছে, আল্লাহ দোয়া করে আল্লাহ আরো উত্তর বৃদ্ধি পাক। সকাল 9টা থেকে জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে শুরু হয় গণনা। 6 শতাধিক ব্যক্তি এই কাজে অংশ নেন। দিনভর চলা গণনা শেষে জানা যাবে এবারের মোট দানের পরিমাণ। মসজিদ কমিটির কিন্তু অনেক সদস্য, পাশাপাশি মাদ্রাসা থেকে কিন্তু অনেক স্বেচ্ছাসেবক, তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। তো আমরা সবাই মিলেই এখানে যতটুকু দরকার কাজ করে যাচ্ছি। আধুনিক কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় বর্তমান মসজিদ কমপ্লেক্স এবং কবরস্থানের মধ্যবর্তী ফাঁকা 53.77% জায়গা পাগলা মসজিদের নামে ক্রয় করা হয়েছে। পাগলা মসজিদের দান থেকে পাওয়া অর্থ ব্যয় করা হয় মসজিদের উন্নয়ন, এতিম অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে। এর আগে 3 মাস 27 দিন পর দান সিন্ধুক খুলে পাওয়া গিয়েছিল 35 বস্তা টাকা। তখন গণনা শেষে দানের পরিমাণ ছিল 11,78,48,538 টাকা। এবার 6 মাস পর 43 বস্তা টাকা পাওয়ায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। শরাফুদ্দিন জীবন, ওয়ান নিউজ, কিশোরগঞ্জ। বৈশ্বিক খাদ্য, সার ও জ্বালানি বাজারে অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশকে $1.1 বিলিয়ন জরুরি সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। শনিবার এই অর্থ ছাড়ের কথা জানায় সংস্থাটি। এর মধ্যে $30 কোটি ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রকল্পের আওতায় আমন ও বোরো মৌসুমের জন্য 6 লাখ টন সার আমদানিতে অর্থায়ন করা হবে। এতে প্রায় 14 লাখ হেক্টর জমিতে ধান চাষে সহায়তা পাবেন ক্ষুদ্র কৃষকরা। এছাড়া $713 মিলিয়ন কন্টিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের নগদ সহায়তা জীবিকা সুরক্ষায় ব্যয় হয়ে একই খাতে ওষুধ, জ্বালানি ও পানি সরবরাহের মতো জরুরি সেবা অব্যাহত রাখতে অর্থায়ন করা হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর ফুড কার্টগুলো নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। দুপুরে বিজয়নগর ফুড সেফটি মুভমেন্ট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় বক্তারা খাদ্যে ভেজাল, বিশুদ্ধ পানি ব্যবহার নিশ্চিতে প্রশাসকের সহায়তা চান। ডেঙ্গি প্রতিরোধে টাস্কফোর্স গঠন করে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে হাতিরঝিলে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শনে এসে কথা বলেন তিনি। বলেন, কয়েক বছরের মধ্যেই দৃষ্টিনন্দন করা হবে ঢাকার অভ্যন্তরীণ লেক ও খালগুলো। আমরা এই লার্ভাগুলি উৎপত্তি স্থল পাচ্ছি। জামালপুরের বক্সিগঞ্জে বন্য হাতির আক্রমণে নিহত হয়েছেন এক ব্যক্তি। শুক্রবার সকালে পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে যান জয়নাল আবেদিন। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সকালে জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার হয়। হাসপাতাল চালুর পূর্ব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দিয়ে 5ম দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল 9:30টায় সদরের মদনপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে মিছিল করেন তারা। সন্ধ্যার বুলেটিনে আবারও নিচ্ছে বিরতি। ফিরে এসে আলোচনা থাকছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 920, এখনও নিখোঁজ 50,000-এর বেশি। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে 4র্থ দিনে নিহতের সংখ্যা বেড়ে 920 জনে দাঁড়িয়েছে। গত 1 শতকে দেশটির সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে আহতের সংখ্যা এখন প্রায় 3,500। নিখোঁজ রয়েছে 50,000-এর বেশি মানুষ। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বিভিন্ন দেশের কয়েকশো উদ্ধারকর্মী। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। এরই মধ্যে আমেরিকা ভেনেজুয়েলায় কর্মরত বিভিন্ন অলাভজনক সংস্থা ও জাতিসংঘের মাধ্যমে $15 কোটি দেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া আরব আমিরাত,
আমিরাত 1 কোটি এবং কানাডা $50 লক্ষ দেওয়ার ঘোষণা দিয়েছে। জোড়া ভূমিকম্পের আঘাতের পর উদ্ধার কাজের মাঝে শুক্রবার রাজধানী কারাকাস ও মারাকাই শহরে 4.9 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এবার জানাবো কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। শেষ হচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্ব। শেষ দিনে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড, পর্তুগাল ও আর্জেন্টিনা। রাত 3টায় ইংলিশদের প্রতিপক্ষ পানামা। এল গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্ব খেলতে চাইবে থমাস টুখেলের দল। তাই পানামার সাথে জয় ছাড়া রোনালদো, ব্রুনো ফার্নান্দেজদেরকে। অন্যদিকে সকাল 8টায় জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা, যে গ্রুপ থেকে আগেই রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই ম্যাচে বিশ্বকাপ অভিষেক হতে পারে আর্জেন্টিনার একাধিক ফুটবলারের। এমনকি মেসিকে 90 মিনিট না খেলানোর কথাও জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মাঝে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট শুরু হচ্ছে আগামীকাল দুপুর 1টায় হারাবে স্পোর্টস ক্লাব মাঠে। ম্যাচের আগে দলের সাথে যোগ দিয়েছেন কাউন্টি খেলে আসা পেসার হাসান মাহমুদ। শুনিয়েছেন ভালো কিছুর প্রত্যয়। এই টেস্টে টাইগাররা নিরঙ্কুশ ফেভারিট। তবে জিম্বাবুয়ের আবহাওয়ার সাথে মানিয়ে একটা চ্যালেঞ্জ হতে পারে ক্রিকেটারদের জন্য। সে কারণে পুরো দমে চলছে অনুশীলন। প্রায় 5 বছর পর জিম্বাবুয়েতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। মরুর দেশ কাতার মানে শুধুই চোখ ধাঁধানো অট্টালিকার ঝলমলে শহর নয়, বিলাসিতার আধুনিকতার গল্প ছাড়াও প্রাকৃতিক বৈচিত্র্য কম নেই দেশটিতে। আরব সাগরের নীল জলরাশিতে প্রতি বছর জড়ো হয় বিশাল আকারের সব নীল তিমি। কাতারের আল শাহিন সৈকতে প্রকৃতির এই বিস্ময় দেখতে ভিড় করেন শত শত পর্যটক। কাতারের আল শাহিনের জলসীমায় ভেসে বেড়াচ্ছে বিশাল সব তিমি। জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাস কাতারের উত্তর জলসীমায় আগমন ঘটে শত শত তিমির। কাতার বললেই চোখের সামনে ভেসে ওঠে দোহার চোখ ধাঁধানো সব বহুতল ভবন, বিলাসবহুল হোটেল আর বিশ্বমানের জাদুঘর। তবে ইট পাথরের এই শহরের খুব কাছেই প্রতি গ্রীষ্মে এক অবিশ্বাস্য প্রাকৃতিক দৃশ্যের দেখা মেলে। কিন্তু হঠাৎ করে কেন একত্রিত হয় তারা? প্রতি গ্রীষ্মে উষ্ণ সমুদ্রের পানিতে অন্যান্য মাছ ডিম ছাড়ে। সেই ডিম আর খাবারের টানেই শত শত তিমি ছুটে আসে আল শাহিনের জলসীমায়। বিশাল এই প্রাণীগুলো 12 মিটার বা তার চেয়েও বেশি বড় হলেও স্বভাবে তারা ভীষণ শান্ত প্রকৃতির। বিশালদেহী তিমিদের ভেসে বেড়ানোর দৃশ্য প্রকৃতির এক বিস্ময়। তবে সেই দৃশ্য দেখতে চাইলে পর্যটকদের নিতে হয় অনুমতি। পরিবেশের ভারসাম্য ও প্রাণীদের নিরাপত্তা বজায় রাখতে কাতার প্রশাসনের অনুমতিপ্রাপ্ত গাইডদের সাথেই নিরাপদ দূরত্ব থেকে পর্যটকরা উপভোগ করেন নীল জলরাশিতে তিমিদের ভেসে বেড়ানোর এই অপরূপ দৃশ্য। কংক্রিটের শহরের আড়ালে লুকিয়ে থাকা এই নীল বিস্ময় যেন বলে দেয় কাতারের সৌন্দর্য শুধু আকাশছোঁয়া ভবনে নয়, সমুদ্রের গভীর নীরবতাতেও। সঙ্গীতা ইসলাম, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শেষ করব সন্ধ্যার বুলেটিন। তার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছে আরো একবার। বিদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংসদে প্রস্তাব পাশ। সব চুক্তি নিয়ে আলোচনার আহ্বান বিরোধী নেতার। রাজধানীতে আতঙ্কের নাম কিশোর গ্যাং প্রশ্রয় দিচ্ছে শীর্ষ সন্ত্রাসী চক্র, রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যবসায়ীরা। বিচিত্র সব নামে চট্টগ্রামে আতঙ্ক ছড়াচ্ছে কিশোর গ্যাং। স্থানীয় নির্বাচনে বেপরোয়া হওয়ার শঙ্কা, তীক্ষ্ণ নজরে আছে দাবি পুলিশের। ইতালিতে ছুরিকাঘাতে একই পরিবারের 3 বাংলাদেশি নিহত। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিরোধের জের বলছেন স্বজনরা।
এবং চুক্তি উপেক্ষা করেই পাল্টাপাল্টি সংঘাতে জড়ালো ইরান ও আমেরিকা। হরমুজে জাহাজ চলাচলে আবারও অনিশ্চয়তা। এই ছিল আজকে সন্ধ্যার বুলেটিনে। পরবর্তী আয়োজন খেলার বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।